চলে এলাম বন্ধুরা এই কনকনে শীতের মরশুমে রোমাঞ্চকর গল্পের সাথে আজকের এই আড্ডাটা জমিয়ে তুলতে। এই শীতকালের গ্রাম্য একটা পরিবেশের কথা চিন্তা করলেই আমাদের মাথায় সবার প্রথমে আসে কুয়াশার চাদরে মোড়া মাঠ বা পুকুরের ধারের ওই খেজুর গাছটায় ঝুলতে থাকা রসের ভাঁড়। ঘরে ঘরে পিঠে পুলি বানানোর একটা আলাদাই তোড়জোড়। শীতের সন্ধ্যায় আগুন জ্বালিয়ে তাতে কড়াইশুঁটি পুড়িয়ে গোল হয়ে চারিদিকে বসে খাওয়ার একটা অন্যরকম মুহূর্ত। আমাদের শৈশবে এইরকম কতই না অভিজ্ঞতা আজ আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে হয়তো ভুলে গেছি। যদি আপনার জীবনেও এই শীতকাল নিয়ে থেকে থাকে কোনো স্পেশাল মোমেন্ট, তাহলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করে জানাতে ভুলবেন না। আজ আপনাকে নিয়ে যাব এমনই এক শীতের সন্ধ্যায় সেই মানুষগুলোর আড্ডায়, যাদের ঝুলিতে রয়েছে হাড় হিম করা সব ভৌতিক অভিজ্ঞতার গল্প। তবে আর দেরি কেন, চলুন চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিন। গায়ে কাঁটা দিতে আসছে লেখক অমিয় নস্করের লেখা গ্রাম বাংলার ভৌতিক কাহিনী শীতের রাতে গ্রামের পথে। প্রত্যেকবারের মতন আজও আপনাকে গল্প পাঠ করে শোনাবো আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিশেষ কয়েকটি চরিত্রে থাকছে সুপমা, সুমিত, সঙ্গীতা, পার্থ এবং জ্যোতির্ময়। শুরু হচ্ছে আজকের গল্প শীতের রাতে গ্রামের পথে। শীতকালে বৃষ্টিটা ঠিক মেনে নেওয়া যায় না। এমনিতেই দক্ষিণ ২৪ পরগনার এই দিকটায় জাঁকিয়ে শীত পড়েছে, তার উপর নিম্নচাপের কারণে সেই বিকেল থেকেই টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে। আর বৃষ্টি হলেই আমার মতন অলস বাঙালিদের অভ্যাস একটু ঘর কোনো ধরনের হয়ে থাকে। একটু বসে বসে তাস খেলা কিংবা চায়ের দোকানে আড্ডা দেওয়া। কিন্তু এখানে এসব আমি পাই কোথায়? কাউকে তো তেমনভাবে চিনিই না। পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে আমি শ্বশুর বাড়িতে এসেছি। আগামীকাল সংক্রান্তির মেলা, তাই আজ সন্ধ্যা হতে না হতেই স্ত্রী এবং শাশুড়ি পিঠে তৈরি করতে শুরু করেছে। আর আমি ঘরে বসে বসে কেমন যেন বোর হয়ে যাচ্ছি। তাই আমার স্ত্রী মিনতিকে বললাম, হ্যাঁ এই শোনো না, আমি একটু বাইরের দিকটাতে বেরিয়ে আসি, একটু পরেই চলে আসবো, বুঝলে? মিনতি আমাকে বলল, আচ্ছা সে নয় বাইরে থেকে ঘুরে এসো, কিন্তু যাওয়ার আগে গরম গরম দুটো পাটিসাপটা খেয়ে যাও। আচ্ছা পরে এসে খাবো খন, তোমরা এখন বানাতে থাকো। টিপটিপানি বৃষ্টিটা থামতেই আমি একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম। সবার বাড়ি থেকে চুংচাং শব্দ ভেসে আসছে। এই শব্দ পিঠে করার শব্দ। গরম কড়াইতে শুলু চুকলি করার জন্য চালের খুঁড়োর গোলা দিলেই এমন চুংচাং শব্দ হয়। অফিসের কাজে ছুটি নিয়ে বউয়ের সাথে শ্বশুর বাড়িতে এসেছি। মাতলা নদীর ধারে অবস্থিত একটা প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম ডোঙাজোড়া। আমার একটাই মাত্র শাল্য, কিন্তু সে কাজের ছুটি না পাওয়ার কারণে আজ আর বাড়িতে আসতে পারেনি। সে আগামীকাল ফিরবে, তাই তার সাথেও যে খানিকটা সময় কাটাবো সেই সুযোগও নেই। ফলত বাধ্য হয়ে সন্ধ্যার পরে হাতে একটা টর্চ লাইট নিয়ে আমি বেরিয়ে পড়লাম। খানিকটা হাঁটার পর দেখি একটা বড় বটগাছের তলায় একটা চপের দোকান। দেখে মনটা একটু শান্তি হলো। আমি এগিয়ে গেলাম সেই দিকে। আমিও একজন গ্রামের ছেলে, কিন্তু এইরকম প্রত্যন্ত মাটির সোঁদা গন্ধ ভরা গ্রাম হয়তো আমার দেখা হতো না। নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর জলোচ্ছ্বাসের এমন আওয়াজ, আর নদীর জলে সূর্য ডোবার পর গ্রামে ঘুটঘুটে অন্ধকার, এসব কিছুই আগে দেখিনি। নদীর পাড়ের গাঙ্গেয় জঙ্গল থেকে ভেসে আসছে রাত ফড়িংয়ের তিনতিরি চিৎকার। আবার কখনো কখনো ঝোপঝাড় থেকে ডেকে উঠছে শেয়াল। এইরকম মায়াবী একটা সিনেম্যাটিক দৃশ্যপট আমি এতদিন
টিভির পর্দায় কিংবা বড় বড় সাহিত্যিকদের রচনায় লক্ষ্য করেছি, কিন্তু আমি স্বয়ং সেই মায়াবী রসনায় সামিল হয়েছি এই কথাটা মেনে নিতে আমার একটু সময় লাগলো। এমন সময় মাথার ওপর থেকে কেমন একটা কালো পাখি বীভৎস চিৎকার করে ডাকতে ডাকতে উড়ে চলে গেল। অতঃপর আমি চপের দোকানটার সামনে গিয়ে দাঁড়াতেই দোকানদার কেমন যেন কর্কশ কণ্ঠে বলে উঠলেন, আরে এসো এসো জামাই বাবাজি, আমরা তো তোমার আসার অপেক্ষায় করতেছিলুম। কি বলো মদনদা, আমি ঠিক বললুম তো নাকি? আরে হ্যাঁ গনি, তাই তুমি ঠিক কইছ। আমরা তো জামাই বাবাজির অপেক্ষায় করতেছিলুম। মনে মনে ভাবতেছিলুম বীরেন্দার জামাইটা এতদিন পরে আমাদের ডোঙ্গা জোড়া গায়ে এসে, অথচ আমরা তারে একটু যত্নমাতি করতে পারলুম নি। এ যে বড় লজ্জার বিষয়। জামাইপন লোক বাড়িতে গিয়ে কি মনে মনে করবে বলো তো নি? তাই ভাববে শ্বশুর বাড়ি এলাকার লোকজনগুলো একদম ভালো নয়, সব কটা হারে বজ্জাত। ওনার কথায় আমি কিছু একটা বলতে যাব এমন সময় আরও একজন ভদ্রলোক পাশ থেকে বলে উঠলেন, আরে না না। ও হরিদা, আজ জামাই বাবাজি আমাদের আসরে এসেছে গো। তবে তুমি একখানা ভালো দেখে গল্প শোনাও না। এই শীতের রাতে গরম গরম তেলে ভাজা আর গল্প বেশ জমে যাবে গো। ওনার কথাটা শুনেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন শীতের রাতে জমিয়ে ভূতের গল্প শুনতে বেশ মজা লাগতো। চারিদিকে শুকনো খড় জেলে আগুন পোহাতে পোহাতে গল্প শোনা, উফ, এর বিকল্প হয় না। তার সঙ্গে ভজহরি দাদুর দোকানের গরম গরম আলুর চপ আর সঙ্গে মুড়ি। তখন সারাদিন পৌষ সংক্রান্তির প্রবল উত্তরের হাওয়া বয়ে যাওয়ার পর সন্ধ্যায় জাঁকিয়ে ঠান্ডা পড়ত। সকালবেলায় খেজুরের টাটকা রস কেটে আনত আমার ঠাকুরদা। সেসব একটা দিন ছিল। সন্ধ্যাবেলায় মা ভজহরি দাদুর দোকানে চপ কিনতে পাঠালে আমি এসে খানিকটা গল্প শুনে তবেই বাড়ি ফিরতাম। আর আজ এখানে হঠাৎ করে এমন গল্পের প্রসঙ্গ ওঠায় আমি সবে বলতে যাব, বেশ তো, তবে একটা গল্প শোনান তাহলে। কিন্তু আমার মুখের কথা কণ্ঠ থেকে বাইরে বের হওয়ার আগেই হরি নামের সেই ব্যক্তি বলে উঠল, গল্প শুনবি তাহলে? আমি হরি নামের ওই ব্যক্তির দিকে তাকিয়ে দেখলাম। উনি বেশ বয়স্ক, বয়স আন্দাজ 60-এর কাছাকাছি। মাথার চুল কাঁচা পাকা, গলার আওয়াজও বেশ গম্ভীর। ইতিমধ্যে তিনি আবার বলতে শুরু করলেন, ও হে দোকানদার নিতাই, আজ দোকানে জামাই বাবাজি এসেছে, তাই সেই জন্য তোমাদেরকে একটা সত্যি ভূতের গল্প শোনাই। তবে তুমি তার আগে জামাই বাবাজিকে গরম গরম দুখান চপ আর বেগুনি তুলে দাও তো। আরে না না, আমার তেলের জিনিস খাওয়া বারণ আছে, তাই কিছু খাবো না। এমনি ঠিক আছে। আপনি বরঞ্চ কি গল্প শোনাবেন বলছিলেন, তাই শোনান না। ঘরে একা একা ভালো লাগছিল না, এখানে এসে বেশ ভালোই লাগছে। তাছাড়া খাওয়াটাই কি সব হলো বলুন? এই এখানে এলাম, আপনাদের সাথে দুটো কথা বললাম, এটাই তো আসল কথা। হরিবাবু আমার দিকে চেয়ে ভালো করে নিরীক্ষণ করে নিয়ে বললেন, আচ্ছা বেশ, তবে তুমি 1 কাপ চা নাও। গরম চায়ে চুমুক দিতে দিতে গল্প শোনা ভালো জমে। আমি আর না করতে পারলাম না। চা নিয়ে গরম চায়ে চুমুক দিতে শুরু করলাম। অবশেষে হরিবাবু গল্প বলতে আরম্ভ করলেন। অনেক বছর আগে এই গ্রামের দক্ষিণ দিকে ননীগোপাল আর শম্ভু এই নামের দুজন লোক বাস করত। তাদের সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপরায়ণ। বলা ভালো, দুই শরীরে যেন এক আত্মা। কেউ কাউকে ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারত না। দুই বন্ধুর পারিবারিক আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। চাষবাসের ওপর নির্ভর করেই তাদের সংসার চলত। একদিন দুপুরে ননীগোপাল শম্ভুর বাড়িতে গিয়ে বলল, ভাই শম্ভু, তুই আমারে বাঁচা ভাই, তুই আমারে বাঁচা। নইলে যে আমার বাড়িতে আমার ছোট ছোট পোলা পাইনগুলো না খাইতে পাইয়া মইরা যাইব। আমারে বাঁচা ভাই, আমারে বাঁচা। শম্ভু তড়িঘড়ি ননীগোপালের দুটো হাত ধরে বলল, তোর কি হয়েছে ভাই? তুই এমন করছিস কেন?
আমি থাকতে তোর বউ ভাষা মইরে যাবে কেন? কি হইছে? খুলে কত দেহি। কি আর কমু ভাই, কি আর কমু। সে গতকাল রাত থেকে আমার মা, আমার পোলা পাইন, আমার বউ ওগো পেটে একটা দানা পানিও জোটাইতে পারি নাই। ওরা যে খিদা জ্বালায় একেবারে মইরা যাইব। তাই আমারে বাঁচা ভাই, আমারে বাঁচা, আমারে বাঁচা তুই। আহা, কান্দোস না বন্ধু, কান্দোস না, আমি আসি তো। এই বলে শম্ভু ঘরের ভেতর ঢুকে এক পালি চাল একটা থলেতে ভরে এনে ননীগোপালের হাতে দিল। সঙ্গে আরও একটা থলেতে বেশ কয়েকটা আলু দিয়ে বলল, এটা লইয়া যা বন্ধু, যা তোর বউরে গিয়া রান্না করতে বল গিয়ে। কি কই আছে, কি কই আছে তোরে ধন্যবাদ দিমু? না না, তোরে ধন্যবাদ দিয়া তোরে ছোট করুম না। তুই যে আমার প্রিয় বন্ধু। আইলাম বন্ধু, তুই খাওয়া দাওয়া কইরা লস। এই বলে ননীগোপাল সেই যে চলে এলো। তারপর থেকে বহুদিন আর তার দেখা হয়নি বন্ধু শম্ভুর সাথে। কারণ গ্রামে এই আগাম টাকায় জমি লিজ নিয়ে চাষ করে ননীগোপাল অনেক টাকার দেনাদারি হয়ে পড়েছে। তার উপরে একটা গোটা সংসার। তাই 7-5 না ভেবে ননীগোপাল শহরে একটা দোকানে কাজে লেগে পড়ে, আর সেই সূত্রেই গ্রাম ছেড়ে চলে যায়। আর এদিকে গ্রামে তার অপেক্ষারত বন্ধু শম্ভু। দুজনের এই ব্যবধানের মাঝখান থেকে বয়ে গেছে বহু দিন, বহু পক্ষ, বহু মাস। বদলে গেছে দুই বন্ধুর অবস্থান। এইভাবে 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর ননীগোপাল একদিন শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে এবং পুরনো অভ্যাস মতোই বাবার রেখে যাওয়া একমাত্র সম্বল ওই সাইকেলখানা, যেটা শত অভাবেও ননী বেচেনি, তার কাছে স্মৃতি হয়ে আজও রয়ে গেছে, সেই সাইকেলটা নিয়ে সে শম্ভুর বাড়ির দিকে রওনা দেয়। কিছুটা পথ যাওয়ার পরেই সূর্য ডুবে অন্ধকার নেমে আসে। ননীগোপাল সাইকেলের প্যাডেল করতে করতে কিছুটা এগিয়ে এসেই হঠাৎ অন্ধকারের মধ্যে তার দেখা হয়ে যায় বন্ধু শম্ভুর সাথে। হঠাৎ পথে শম্ভুকে দেখতে পেয়ে ননীগোপাল তো আনন্দে আত্মহারা। সে বলে ওঠে, কিরে বন্ধু, কেমন আছাস? এতদিন পর শহর থেকে ফিরে আসা বন্ধুকে শম্ভু জড়িয়ে ধরে আলিঙ্গন করে। আর আলিঙ্গন করতেই ননীগোপালের শরীরটা যেন ঠান্ডায় কেঁপে ওঠে। ননীগোপাল বিস্ময় আটকে রাখতে না পেরে অবাক হয়ে বলল, কে বন্ধু, তোমার শরীর এমন বরফের মতন ঠান্ডা হয়ে আছে কেন? শম্ভু একটু ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, আর ঠান্ডা হইব না কেন বল? সারাটা দিন তো আর রোদের জ্বালায় খাটাখাটনি করতে পারি না, তাই রাতে এই ঠান্ডায় সমস্ত কাম সাইরা রাখি। আসলে দিনে সূর্যের আলোয় আমি আর ঘর থেকে বাইর হতে পারি না। আসলে বয়স হচ্ছে তো তাই। তুই ক, তোর তোর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ বন্ধু, সবাই ভালো আছে। এমন সময় শম্ভু বলল, চল ননি, হাড়ির খামারে আজ ভিডিও হচ্ছে, ভিডিও। চল চল দেখে আসি, কতদিন আর একসাথে ভিডিও দেখতে যাওয়া হয় নাই। শম্ভুর এমন প্রস্তাবে ননীগোপাল তো আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ ননীগোপালের এইরকম ভিডিও দেখতে যাওয়ার একটা প্রবল নেশা ছিল সেই ছোটবেলা থেকেই। অতঃপর দুজনে কথাবার্তা বলতে বলতে ভিডিও দেখতে চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ননীগোপালকে অনেক দিন পর হাড়ির খামারে দেখতে পেয়ে প্রায় সবাই তার সাথে কথা বলল, কিন্তু কেউ একটিবারের জন্যেও শম্ভুর সাথে কথা বলল না। সবাই একটা এমন হাবভাব করলো যেন সেই স্থানে ননীগোপাল একাই উপস্থিত আছে। ননী বিষয়টা খেয়াল করলেও অতটা গুরুত্ব দিল না। ভাবলো ও তো গ্রামেই থাকে, তাই হয়তো ওর সাথে তেমন কেউ কথা বলছে না।
আমি অনেকদিন পর গ্রামে ফিরেছি, তাই আমাকে এসব কথা জিজ্ঞাসাবাদ করছে। কেমন আছো? কবে এলে? তারপর ভিডিও দেখা শেষ হতেই ননি খেয়াল করে অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়িতে সবাই চিন্তা করবে। অবশ্য এখানে একটা কথা বলে রাখা ভালো, তা হলো কলকাতায় কাজে যাওয়ার পর থেকে ননি গোপালের পরিবারের অনটন অনেকটা কমে গেছে। তখন খানিকটা স্বাভাবিকত্ব ফিরেছে তার সংসারে। তাই ননি গোপাল সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে শম্ভুকে বলল, শম্ভু, এই চল না, আজ তুই আমার সাথে আমাকে বাড়ি যাবি। সেই তো বাড়িতে গিয়ে একা একা থাকবি, খাবি। চল, আজকে না হয় আমার বাড়িতেই চল, আমার সাথে 2টা খাওয়া দাওয়া করবি, আমার লগেই থাকবি। ননি গোপাল সাইকেল চালাচ্ছিল এবং সাইকেলের পেছনে বসেছিল শম্ভু। শম্ভু পেছন থেকে কেমন যেন কর্কশ গলায় বলে উঠল, না রে ননি, যা, তুই চইলা যা। আজ আমি আর তোর লগে যাবো না, অন্য কোনো একদিন তোর লগে যাইমু, তোর বাড়িতে ভাত পাইরা খাইমু। দুজনে ভিডিও দেখে গভীর রাতে বাড়ি ফিরছে। পাড়াগাঁড় এলাকা, তাই চারিদিকে পুরোপুরি নিস্তব্ধ। কুয়াশার ধোঁয়াটে চাদর গ্রামের সর্বত্র একেবারে মুড়ে রেখেছে। কাঁচা মাটির রাস্তা দিয়ে দুজনে আসছে, তাদের সাইকেলের প্যাডেল করার শব্দটাও বিকট শোনায় ওই পিন পতন নিস্তব্ধতার মধ্যে। চারিদিকে ঝিঝির ডাক, শিয়ালের ডাকও দূর দূরান্ত থেকে ভেসে আসছে। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া এসে আশেপাশের গাছপালাগুলো মাথা দুলিয়ে দিয়ে চলে গেল। ততক্ষণে সাইকেলের ক্যারিয়ারে বসে থাকা শম্ভু দাঁতে দাঁত ঠুকে ঠকঠক করে কাঁপছে। এত ঝড়ের দাপটে আর সাইকেল চালানো সম্ভব নয়, তাই সাইকেল থেকে নেমে ননিগোপাল পেছনে তাকিয়ে দেখল, কিন্তু পেছনে তখন শম্ভু নেই। কি শম্ভু, শম্ভু গেল কোথায়? ওই শম্ভু, চারিদিকের ঘোর অন্ধকার থেকে এই শম্ভু ডাকটাই বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। শম্ভু, শম্ভু, আরে এই শম্ভু, কোথায় গেলি? শম্ভু, শম্ভু, না, শম্ভু। এক আধবার নয়, ননিগোপালের এই ডাক বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, এবং সেই প্রতিধ্বনির আওয়াজ কি ভয়ানক! শুনেই ননিগোপালের সারা শরীর একেবারে ঠান্ডায় জমে গেল। শম্ভু, আরে এই শম্ভু। কিছুক্ষণ পরেই ননিগোপাল দেখল অন্ধকারের চাদর ছিঁড়ে শম্ভু বেরিয়ে এসেছে। এসে সে বলল, চল চল, এই সাইকেল থামাইলি কেন? অনেক রাত হয়ে গেছে। আরে তোরেই তো দেখতে পাইতেছিলাম না, তুই হঠাৎ কইরা কই চলে গেলি, এর লিগাই তো আমার সাইকেলটা থামাইতে হইল। কথাগুলো বলতে বলতে ননিগোপালের চোখ গিয়ে পড়ল শম্ভুর চোখের দিকে। তার চোখ দুটো যেন ভাঁটার মতন জ্বলছে। ননি আরও দেখল শম্ভুর সারা শরীরটা কেমন যেন কাটা ছেঁড়া, আর সারা শরীর দিয়েই চুইয়ে রক্ত বেরিয়ে আসছে। সবটা দেখে ননি যেই না শম্ভুকে বলতে যাবে, এ কি, কি কইরা এইসব? তৎক্ষণাৎ ননি দেখল শম্ভু একেবারে অক্ষত, তার শরীরে কোনো রকম ক্ষত নেই। তার মানে এতক্ষণ এই অন্ধকারে সে ভুল দেখেছে। শুনছেন শীতের রাতে গ্রামের পথে। গল্পটি যদি আপনার এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এখনো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন অল করে দিন। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। ননিগোপাল আবার সাইকেলটা চালানো শুরু করেছে। পেছনে বসে আছে শম্ভু।
চারিদিকে শীতের গভীর রাত, রাত পাখির ভয়ানক চিৎকার, ঝোড়ো ঠান্ডা বাতাসে গাছপালাগুলোর মরণ দুলুনি চলছে এক নাগাড়ে। এসব দেখে ননি ভয় পেয়ে গেল। তার উপর দূর দূরান্ত থেকে কেমন একটা যেন রিনরিনে ধ্বনি ভেসে আসছে। কেউ যেন এক নাগাড়ে ননি গোপালকে ডাকছে। ননি, এই ননি, ননি। এই সব কিছুতে ননি গোপাল ভয়ে বিস্ময়ে একেবারে হতবুদ্ধি হয়ে এখনই যেন প্রাণ হারাবে এমন এক দশা। শম্ভু রে, এইবার আমার কেমন যেন ভয় করতেছে রে। শম্ভু, কেন রে, ভয় করবে কেন? শম্ভুর এমন কথায় ননি হঠাৎ করেই ভয় পেয়ে গেল। কারণ শম্ভুর গলার স্বর ভেসে আসার কথা সাইকেলের পেছন দিক থেকে, কিন্তু তা না হয়ে শম্ভুর গলার স্বর যেন ভেসে এলো সাইকেলের সামনে অন্ধকার থেকে। কিন্তু তৎক্ষণাৎ পেছন ফিরতেই ননি দেখল শম্ভু পিছনেই বসে আছে। তবে এখন আর তার ভার একদমই মনে হচ্ছে না। সাইকেলের পেছনে কেউ বসলে তার একটা ভার স্পষ্ট অনুভব করা যায়। সাইকেলের চাকা কোনো ছোটখাটো গর্তে পড়লে হ্যান্ডেল হেলাং তেলাং করে, কিন্তু না, শম্ভু পিছনে বসে আছে ঠিকই, কিন্তু তার এক ফোঁটাও ভার ননি গোপাল অনুভব করতে পারল না। যেন সাইকেলে ডাবল প্যাসেঞ্জার নয়, ননি গোপাল একাই আছে আর একাই চালাচ্ছে। হঠাৎ ননি গোপাল বলল, কিরে শম্ভু, হঠাৎ কইরা তুই এমন হালকা হইয়া গেলি কি কইরা? ননি গোপালের কথায় পিছন থেকে শম্ভু কর্কশ গলায় হেসে উঠে বলল, যার অস্তিত্ব থাকবো তারই তো ভার থাকবো। আমার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, আমার ভারও নাই। শম্ভু, আমার লগে মস্করা করস? তুইও শেষে মেশে আমার লগে মস্করা করতাস। সব কথা বলতে বলতে এতক্ষণে ননি গোপালের সাইকেল এসে পৌঁছেছে গ্রামের মাঝখানে, জমিদার মুখার্জিদের প্রকাণ্ড আমবাগানের ওই পাশের রাস্তাটায়। সেখানে পৌঁছতেই ননি গোপালের শরীর ভয়ে খানিকটা কুঁচকে গেল। কারণ এই আমবাগান নিয়ে প্রচুর ভয়ানক ভয়ানক গল্প সেই ছোটবেলা থেকেই শুনে আসছে। তাই এই ভয়ের ধুকপুকানি সে কিছুতেই কমাতে পারছে না। তার মনে পড়ে গেল ঠাকুরদার মুখে শোনা এই আমবাগানের ভয়ানক এক কাহিনী। তখন ইংরেজ শাসন ছিল, গ্রামের জমিদারের ছেলের বিয়ে। রাতে ঘোড়ার গাড়ি নিয়ে বর এবং বরযাত্রী সবাই এই আমবাগানের পথ দিয়ে চলে যাবে সেই এক ক্রোশ দূরের সম্বলপুর গ্রামে। কিন্তু তারা তো আর জানতো না যে তাদেরকে আজ লুট করার জন্য একদল ডাকাত এই আমবাগানে ওত পেতে বসে আছে। যখনই বর এবং বরযাত্রী এক এক করে এসে ঢুকলো ওই আমবাগানের রাস্তায়, তখন ডাকাত দল চড়াও হলো। পর পর আকাশের দিকে গুলি করলো দুটো। আশেপাশে একটা বড় বোমা ফাটল। সবাই সমস্বরে চিৎকার করছে পালিয়ে যাওয়ার জন্য। সবাই ত্রাহি ত্রাহি রব করে পালিয়ে গেল যে যার মতন। একা পড়ে রইল বর এবং বরের সঙ্গে দুই একজন। ডাকাত দল তাদের সর্বস্ব লুট করল এবং বর তাদের বাধা প্রদান করায় তার মুণ্ডচ্ছেদন করে ফেলে দিল এই আমবাগানে। তাই তো তারপর থেকে সেই পুরনো জমিদার পুত্রের অতৃপ্ত আত্মা স্কন্ধ কাটা হয়ে ওই আমবাগানে ঘুরে বেড়ায় এবং রাতে তার চলাচলের মুখে কেউ পড়লেই তার আর রেহাই নেই। তাছাড়া এই জায়গাটায় তারপর থেকে বহু মানুষের অপঘাতে মৃত্যু হওয়াতে জায়গাটা মৃত্যুপুরী নামেও বিখ্যাত হয়ে গেছে। কারণ এই জায়গাটা মৃত্যুর জন্য টানে।
গলায় দড়ি দেওয়া, বিষ খেয়ে মরা, নিজের পেটে ছুরি গাঁথা, এভাবে সাধারণ মানুষ অনেকেই মারা গেছে এই জায়গাটায়। তাই ননীগোপাল এই পথ দিয়ে চলার সময় ভয়ে ভয়ে রাম নাম জপ করতে লাগলো জোরে জোরে। ননীগোপাল জোরে সাইকেল চালিয়ে এগোতে থাকে, কিন্তু হঠাৎ কিছু দূর এগোতেই সে অনুভব করল তার সাইকেলের পিছনটা প্রচণ্ড ভারী হয়ে উঠেছে। হঠাৎ এত ভারী যে ননীগোপাল আর সাইকেল চালাতে পারল না। ধপ করে সে নিচে পড়ে গেল। আরে কি কইরা হঠাৎ এমন ভারী হইয়া গেলি শম্ভু? কি কইরা তোর জন্য যে পড়ে গেলাম? কিন্তু শম্ভু কোনো উত্তর করল না। আমবাগানের অন্ধকারে রাতের গভীরতা যেন আরো তীব্র। তাই ননীগোপাল পিছনে তাকিয়ে দেখতে পেল না কিছুই। এতক্ষণে হাতে ধরা টর্চ লাইটের আলো পিছনে ফেলে ননীগোপাল অবাক হয়ে গেল। না, শম্ভু নেই। চারিদিকে লাইট গড়িয়ে ফিরিয়ে সে দেখল কোথাও শম্ভু নেই। ও শম্ভু, ওই শম্ভু, আমার কোথায় উদাও হয়ে গেলি রে বাবা শম্ভু? কিন্তু ননীগোপালের ডাকে কোনো সাড়া পাওয়া যায় না, বরং তার ডাকটাই বারবার বিভৎসভাবে প্রতিধ্বনিত হতে থাকে। শম্ভু, শম্ভু, আরে এই শম্ভু! সবটা দেখে ভয়ে মরি বাঁচি করে ননীগোপাল আবার সাইকেল চালাতে শুরু করেছে। তাড়াতাড়ি যেতে হয়। বাবারে, তবে সে আর সাইকেল নিয়ে বেশি দূর এগোতে পারল না, কারণ কিছু দূর এগোতেই রাস্তার পাশে সে দেখতে পায় শম্ভু তার সামনেই দাঁড়িয়ে, আর হাতের ইশারায় ওকে থামতে বলছে। ননীগোপাল টর্চের আলো ফেলে দেখল শম্ভুর শরীরটা কেমন যেন ফিকে হয়ে আসছে। তার চোখগুলো ঢুলু ঢুলু করছে, ঠিক যেন মরা মাছের মতো। একটা মরা মানুষ যেন সোজা হয়ে দাঁড়িয়ে বন্ধু ননীকে হাত ছানি দিয়ে ডাকছে, এমন একটা পরিস্থিতি। ব্যাপারটা দেখে কেন জানি না ননী প্রচণ্ড ভয়ে আতঙ্কিত হয়ে সাইকেল গড়িয়ে সেখান থেকে আরেকটা পথ ধরে পালাতে লাগলো। এতক্ষণে বোধহয় ননীর কাছে সমস্ত বিষয়টা একটু অন্যরকম ঠেকেছে, তাই তার এমন পালানোর কথাটাই সবার প্রথমে মনে আসলো। তবে সাইকেল ফেলে দিয়ে দৌড়তে দৌড়তে সে হাঁপিয়ে যায়, এবং হাঁপাতে হাঁপাতে একটা সময় পর কিছু মানুষ দেখতে পায়। তবে তারা শ্মশানে মরা পোড়াতে এসেছে। তারা সবাই শ্মশান যাত্রী। ভয়ে ভয়ে ননী সেই মানুষগুলোর ভিড়ে প্রবেশ করে মিলিয়ে যায়, কিন্তু সেখানেও সে দেখতে পায় তার গা ঘেঁষে এসে দাঁড়িয়ে রয়েছে শম্ভু। তুই 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 এখানে আইলি কি কইরা? কিন্তু তখন শম্ভু স্বাভাবিক একটা জলজ্যান্ত মানুষের মতোই কথা বলছে। সে বলল, কি হলো রে ননীগোপাল? এই তুই এমন ভয় পাইয়া সেটা চলে আলি কেন? আমার একা সাইরা আমার বুঝি ডর লাগে না? চল চল, আমার লাগে চল, ধরে এখন জিনিস দেখাই। এই বলে শম্ভু ভুলিয়ে ভালিয়ে ননীকে আবার সেই প্রকাণ্ড আম বাগানের পথে নিয়ে আসে, আর ননীও শম্ভুর কথায় মন্ত্র চালিতের মতো চলে আসে সেইখানে। অতঃপর আম বাগানে এসে ওপরের একটা আম গাছের দিকে অঙ্গুলি নির্দেশ করে শম্ভু ননীকে যা দেখায় তা দেখে ননীগোপালের মূর্ছা যাবার জোগাড়। ননী দেখে সবচেয়ে উঁচু আম গাছের ডালে বাঁধা একটা দড়িতে শম্ভুর শরীরটা ঝুলছে। তার সর্বাঙ্গ দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। সবটা দেখে ননী মাটিতে দাঁড়িয়ে থাকা শম্ভুকে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কি কইরা কি কইরা কি করে এমনটা ঘটছে? কি করে এমনটা ঘটলো?
কথাটা জিজ্ঞেস করার পরেই ননি কেমন যেন মূর্ছা গেল। আর তারপরেই স্বপ্ন দেখার মতন তার মনন দৃষ্টিতে ভেসে উঠল একটা ঘটনা। সেখানে যেন শম্ভু স্বয়ং নিজের মুখে তার মরণ বৃত্তান্ত বলছে বন্ধু ননিকে। জমিদার কন্যা মৃগনবীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু কথা খান আমরা সারা কাউরে জানতে দিই নাই। তবে একদিন জমিদার প্রতাপচন্দ্র মুখুর্জে তলে তলে জানতে পাইরে গেছিল যে তার মাইয়া মৃগনাভি ভালোবাসে তাদেরই বাড়ির চাষা এক ছেলেরে। তবে একদিন সন্ধ্যাবেলায় মৃগনাভি জমিদার বাড়ির দক্ষিণের বড় আম গাছটার আড়ালে দাঁড়াইয়া আমার লগে কথা কইতেছিল। আমি একটু ভীত হয়ে কাপা কাপা গলায় কইলুম, এই মেঘনাভি, তুমি আমারে বোঝার চেষ্টা করো। আমি যে তোমার বাড়ির চাকরের মতো, আমি যে তোমার বাড়ির চাষা। আমার সাথে তুমি পালাইয়া বিয়া করলে তোমার বাবা যে তোমার একারে কাইটটা ফেলবো, সাথে সাথে আমারে ওরা একারে শেষ কইরা দিব। আমি জেনে বুঝে তোমার এমন ক্ষতি হইতে দিতে পারি না মেঘনাভি, আমি পারি না। তখন মৃগনাভি আমার কথায় কাইন্দা ফেলে এবং কাইন্দে কাইন্দে কয়, শম্ভু, আমি শুধু তোমাকেই চাই। তুমি ছাড়া অন্য কারোর এমনটা ভাবলেই আমার চোখের জল আসে। আমি জানি না আমার ভবিষ্যৎ কেমন হবে, আদৌ বাঁচবো কি মরবো, কিন্তু যদি বিয়ে করতেই হয় আমি তোমাকেই করব। এই কথা কইয়া মেঘনাভি সুইটাই চইলা যায় জমিদার বাড়ির অন্দরমহলে। তখন জমিদার ছিল, জমিদারিও ছিল, কিন্তু কিন্তু আজ জমিদার বাড়ির নামটাই আছে শুধু, পুরাতন ঐতিহ্য আর নাই। সবটাই মুইসা গেছে কালের অভিশাপে। সে এক ভয়াল ভয়ঙ্কর দম আটকে আসা ঘটনা। একদিন রাতে জমিদার প্রতাপচন্দ্র তার দুজন ল্যাঠেল রে ডাইক্কা পাঠায় এবং সোফায় বৈশা গড়গড়ায় টাইন মাইরতি মাইরতি তাদেরকে জানিয়ে দিয়া কইল, ও হে, তোরা সব এদিকে শোন, তোদের সাথে কয়েকটা কথা বলি। হ্যাঁ বাবু বলেন, আপনার সেবায় আমরা কি করতে পারি? বেশি কিছু করতে হবে না, একটা ছোট্ট কাজ করে দিলেই হবে। কি কাজ বাবু? আমার ছোট মেয়ে মৃগনাভির কাছাকাছি যদি তোরা কাউকে দেখিস, মানে চাষার ছেলে শম্ভুটাকে যদি দেখতে পাস, তাহলে ওরা হাত পা ভেঙে একদম খোঁড়া করে রেখে দিবি। সালা বামন হয়ে চাঁদ ধরার শখ হয়েছে, ওর দেখাচ্ছি মজা। আচ্ছা বাবু, তাই হবে। তারপর ওরা তিনজন সর্বদাই চোখ রাখছিল এই মৃগনাভির উপরে। অতঃপর একদিন বিকালে জমিদার বাড়ির এই আম বাগানের দিকটায় পরন্ত আলোয় মৃগনাভি ও আমার কথোপকথন চলাকালীন আমরা তাদের চোখে ধরা পড়ে যাই। ততক্ষণাৎ তিনজন লোক লাঠি দিয়া আমারে পেটাইতে পেটাইতে একরে জখম কইরা দেয়। মাথা ভাইটা গলগল কইরা রক্ত চড়তি থাকে, চোখের কোণে কালচিটা দাগ পড়ে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় লাঠির আঘাতে রক্তাক্ত হইয়া উঠলে আমি চিৎকার কইরা ওদের বলতে থাকি, আহ আহ, মারতেছিস কেন? সাইডা দাও, সাইডা দাও। তো কে শোনে কার কথা? জমিদার প্রতাপচন্দ্রের কথা মতো তারা বেধড়ক ভাবে আমারে পেটাইতে থাকে। সেই সময় ওইখানে উপস্থিত মৃগনাভি মাটিতে লুটাইয়া আমার শরীরের ওপর শুইয়া পইরা এবং ভালো আন্দে লাঠির আঘাত নিজের শরীরে সহ্য কইরা আমারে বাঁচানোর চেষ্টা করে। তারপর কাইন্দা কাইন্দা ওদের কয়, মেরো না, ওকে মেরো না, কি দোষ করেছে ও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। হে ঈশ্বর,
এদের অন্যায় জুলুম তুমি মেনে নিও না ঈশ্বর, মেনে নিও না। এদেরকে তুমি ছেড়ো না ঈশ্বর, এদেরকে তুমি ছেড়ো না। কিন্তু না, মৃগনাভি আমারে রক্ষা করতে পারে নাই। ওরা কয়জনে মিলে আমারে মারতে মারতে জখম কইরা দেয়, আর সঙ্গে সঙ্গে সেই স্থানে এসে দাঁড়ায় জমিদার প্রতাপচন্দ্র, এবং তার আদেশে আমার জখম হওয়া শরীরখানা গলায় দড়ি দিয়া ঝুলাইয়া দেয় এই এই আম গাছটার ডালে। আর আর সারা গায়ের লোক ভাবে আমি দেনার দায়ে গলায় দড়ি দিয়া আত্মহত্যা করছি। পরদিন সকালে ননীগোপালকে আমবাগানে পড়ে থাকতে দেখে একটা বয়স্ক লোক। সে বলে, ওহে ননি, অনেকদিন পরেই তো শহর থেকে ফিরলি বাপ, তা মদ টদ ধরেছিস নাকি? এই সকাল সকাল আম বাগানে এমন পেছন উল্টে পড়ে আছিস, হ্যাঁ? কি ব্যাপার বলতো? কথাটা শুনে ননী বলল, না না কাকা, কিছু বলেন না, আমি আর মদ, তবে কাল রাতে শম্ভু আরে বেচারা, বছর 2 আগে এই তো আম বাগানে গলা দড়ি দিয়ে মরেছে। ওর কথা আর মনে করিস নি ননি, মনে পড়লেই যে কষ্ট হয়। কিন্তু কাকা, শম্ভু যে আত্মহত্যা করে মরে নাই, ওরে মাইরা ফেলা হয়েছে, ওরে মাইরা ফেলা হয়েছে, ওরে 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 মাইরা ফেলা হয়েছে, ওরে মাইরা ফেলা হয়েছে। কিন্তু সেই গাছটার দিকে চেয়ে ননীগোপাল শম্ভুর সে মৃতদেহটা আর দেখতে পায়নি। তাই সবটা কেমন যেন তার কাছে ধোঁয়াশাময় হয়ে উঠেছিল। এতক্ষণ হরিবাবুর মুখে গল্প শুনতে শুনতে আমি যেন একটা অন্য জগতে চলে গেছিলাম। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি আমার স্ত্রী মিনতি ফোন করেছে। হ্যাঁ বলো। কি গো, কখন তো বেরিয়েছো? তাড়াতাড়ি ফিরে এসো, পিঠে তো ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটেই আমি হরিবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন আজ যে গল্প আপনি শোনালেন তা সত্যি ঘটনা, কিন্তু আপনি এমন ঘটনা কি করে জানলেন? আমার কথায় হাসতে হাসতে হরিবাবু বললেন, আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম জামাই বাপধন, আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম। আমার ঠাকুরদার নাম ননীগোপাল সর্দার। আমার ঠাকুরদার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। শুনলেন শীতের রাতে গ্রামের পথে। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন এই ধরনের আরও রোমহর্ষক কাহিনী বারবার শোনার জন্য। আবার আসছি আগামী এপিসোডে আরও একটি ভয়ের কাহিনী নিয়ে আপনার আমার আড্ডাটা জমিয়ে তুলতে।